দে জলসা। নমস্কার, সুপ্রভাত সকলকে। চ্যানেল ভিশন নিবেদিত শ্রী শামশের মল্লিক প্রযোজিত সকালের জলসা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। জানেন তো, আজকের এই বর্ষার সকালটা একটু বেশি সবুজ। বলছি তার কারণ রয়েছে, কারণ আমাদের স্টুডিওতে আজকে যিনি রয়েছেন বিশেষ একজন অতিথি, তাকে মানুষজন গ্রিন গুরু বলে জানেন এবং গ্রিন মিরাকল ম্যানও রয়েছে, কিন্তু তার আসল নাম হলো শ্রী দীনেশ রাওয়াত। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে সকালের জলসা অনুষ্ঠানে স্বাগত। আচ্ছা স্যার, এই যে আপনাকে সবাই গ্রিন গুরু এবং গ্রিন মিরাকল ম্যান নামে চেনে, এর ইতিহাসটা যদি আমাদের একটু বলেন। এর ইতিহাস হচ্ছে, বেসিক্যালি আমি তো ইন্টারন্যাশনাল ট্রেডিং এর লোক ছিলাম। আমার অনেকগুলো দেশে অফিস ছিল, আমি 60টার বেশি দেশ ঘুরেছি। তো যখন আমি বিদেশে ঘুরতাম, তো আমি দেখতাম যে ওদের ল্যান্ডস্কেপিং, গার্ডেনিংটা খুবই অ্যাডভান্সড আছে। সেই জিনিসটা আমি ইন্ডিয়াতে দেখতাম না। ইন্ডিয়াতে দেখতাম যে আমাদের সবুজায়নের জন্য আমরা আম গাছ লাগাচ্ছি, তো কলা গাছ লাগাচ্ছি, পেয়ারা গাছ লাগাচ্ছি, আর গোলাপ তৈরি করছি, রজনীগন্ধা, এইসব লিমিটেড জিনিসগুলো ছিল। ল্যান্ডস্কেপিংয়ের আসলে কনসেপ্ট ছিল না। আমি কথা বলছি আজ থেকে প্রায় 20 বছর আগেকার। তো আমি সব জায়গা ঘুরতাম, তো দেখতাম যে খুব অ্যাডভান্সড আছে। আর স্পেশালি বিদেশ বলতে গেলে আমেরিকা, ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, এখানে খুবই অ্যাডভান্স ছিল। ঠিক আছে, আমরা তো তখন অনেক ব্যাকওয়ার্ড ছিলাম, কিন্তু আমি দেখলাম যে ইভেন নট সো অ্যাডভান্সড অফ ডেভেলপিং নেশনসের মধ্যে থাইল্যান্ডে দেখতাম খুব সুন্দর ল্যান্ডস্কেপিং আছে। ইভেন ব্যাকওয়ার্ড কান্ট্রি লাইক মায়ানমার, শ্রীলঙ্কা, ওদের ওইখানে খুব সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপিং হয়। আমি এটাই ভাবতাম যে কেন আমাদের দেশে এটা নেই। আর তখন আমি যখন অ্যানালিসিস করে দেখছি, তো দেখলাম যে এখানে যে নার্সারিওয়ালারা আছে, ওরা খুব বেসিক লেভেলের আছে। বেসিক্যালি তারা কিষান। আর নার্সারি কাকে আমরা বলি? যারা একটু গোলাপের কাটিং করে, পেয়ারার গুটি করে, এদেরই আমরা নার্সারি বলতাম। বাট বেসিক্যালি ওরা ওই সাইকেল, ধুতি, লুঙ্গিওয়ালা টাইপের লোক। তো ওরা এইসব জিনিস কি করে করতে পারবে? তখন আমার মাথায় একটা ছিল যে ভগবান আমাকে যখন সুযোগ দিয়েছে এই ওয়ার্ল্ড ট্রাভেল করার জন্যে, তো আমারও কিছু দায়িত্ব আছে। আর ওতেই আমি এইটাই ভাবছিলাম যে আমি ভারতে একটা ফ্যাসিলিটি তৈরি করব। আর ওই করেই আমার যে ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ের সময় আমি যে অনেক জমি কিনতাম শামুকপোতা নামক জায়গায়, ওইখানেই আমরা একটা গ্রিন মল বলে এই উদ্যোগটা নিলাম, যে গার্ডেনিংয়ের সমস্ত কিছু একটা ক্যাম্পাসে পাওয়া যাবে। মাটি, সার, যন্ত্র, সমস্ত রকম গাছ, শেড নেট কনস্ট্রাকশনের, মানে গার্ডেন কনস্ট্রাকশনের যত কোনো জিনিস আছে সব এতে পাওয়া যাবে। আর এর আগে কি হয়েছিল, 2004-এ ওই সুনামির পরে আমার মনে একটা বড় জাগৃতি এসেছিল যে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সিনারিও খুবই ডেঞ্জারাস। তো আমাদের এর জন্যও কাজ করার দরকার আছে। তো মাথায় একটা পিকচার ছিল যে একটা গ্রিন কিছু করতে হবে। তার মধ্যে এই কনসেপ্টটা মিলিয়ে, গ্রিন মলের কনসেপ্ট মিলিয়ে আমি ওইখান থেকে এই জার্নিটা চালু করলাম। আর ফর্মালি 2007-এ গ্রিন মলটাকে ওপেন করলাম। আমরা পরিবেশ বন্ধু দীনেশ রাওয়াতকে পেয়ে গেছি, যিনি গ্রিন গুরু নামে পরিচিত। তবে গ্লোরিজ অফ ইন্ডিয়া এই আন্দোলনের সম্পর্কে আপনার থেকে জানতে চাইবো। এই যে বললাম যে যখন আমি সুযোগ পেলাম পৃথিবীতে সব জায়গা ঘোরার, তো এটা আমাকে কেউ স্পন্সর করতো না, কোনো সরকারি গ্রান্ট ছিল না, কোনো কোম্পানি আমাকে দিত না। আমার এক্সপোর্ট বিজনেসের জন্য আমাকে বিভিন্ন দেশে যেতে হতো। তো কি হতো, ধরুন আমি সিরিয়াতে গেলাম। সিরিয়াতে আমার একটা বায়ার আছে, ওর সঙ্গে আমার মিটিং আছে, খুব জোর হলে 2 ঘন্টা 3 ঘন্টা, ওর সঙ্গে একটা লাঞ্চ হবে বা ডিনার হবে, কিন্তু আমার কাছে অনেক টাইম বাকি থাকবে। তো জেনারেলি সবাই কি করতো, যারা এরকম হয় তারা কোনো এন্টারটেনমেন্টে চলে যায়, কোনো ডান্স দেখতে চলে যায়, কোনো ক্যাবরে দেখতে চলে যায়, ক্যাসিনোতে চলে যায়।
কিন্তু আমার ইন্টারেস্ট অন্য ছিল। আমি হয়তো যেতাম বোটানিক্যাল গার্ডেন্সগুলোতে বা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সের জায়গাতে। তখন সিরিয়াতে আমি অনেক পুরনো পুরনো মন্দির দেখে আসলাম। এখন তো সব লড়াইয়ে সব ধ্বংস করে দিয়েছে গত 20 বছরে। সিল্ক রুট সব দেখে আসলাম, ওইখানকার মিউজিয়াম দেখে আসলাম যেখানে পুরো দেবী দেবতার মূর্তিগুলো রয়েছে। তো তখন থেকেই আমার মনে একটা ও ছিল। আর 1990-তে কি হলো যে আমি কয়েকটা বই দেখলাম। একটা ছিল জিসাস লিভড ইন ইন্ডিয়া, হোলজার ক্রিস্টেন, একটা জার্মান অথর আছে, ওর বইটা আমার হাতে আসলো। আর আমি বইটা পড়ে বিশ্বাস করতে পারলাম না। ওতে যা বলা হয়েছে যে জিসাস ক্রাইস্ট পুরোপুরি ইন্ডিয়ান প্রোডাক্ট আছে। কি করে? বাইবেলে আপনি দেখবেন যে ওর জন্ম সম্বন্ধে বর্ণন আছে, তারপরে কোনো বর্ণন নেই। তারপরে আছে যে 12 বছরে ও ওইখানেকার যে স্পিরিচুয়াল লিডার্স আছে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করছে, আর বোঝা যাচ্ছে যে অনেক বুদ্ধিমান আছে। তারপরে জিসাসের কোনো চর্চা নেই। তারপরে সুজার চর্চা হচ্ছে 30 বছর আয়ুতে ও এসেছে, আর ওইখানেকার লোকদের ওইখানেকার ওই পিওর জ্ঞানগুলো দিচ্ছে। আর 3 বছরের আগেই ওকে ক্রুসিফাই করে দেওয়া হয়। এটি জিসাসের এন্ড আমরা জানি। কিন্তু ওতে কি দেখা যাচ্ছে যে জিসাস 13 বছরের আয়ুতে ভারতে আসে, আর 17 বছর ভারতে পুরো জ্ঞান নিয়েছে। বেদা, স্পিরিচুয়াল হিলিং, বুদ্ধিজম, জৈনিজম, যোগা, আয়ুর্বেদা, এইসব জায়গায় জায়গায়। তখন তো আমরা অনেক অ্যাডভান্স ছিলাম, তো এক একটা সাবজেক্টের উপরে এক একটা ইউনিভার্সিটি থাকতো। তখন পুরীতে, জগন্নাথ পুরীতে বেদার উপরে ইউনিভার্সিটি ছিল। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন, তো এক একটা জায়গায় 2 বছর থাকতো, 3 বছর থাকতো। লাদাখে লাস্ট থেকে ছিল 5 বছর, ওইখানে পুরো বুদ্ধিজম জেনেছিল, কর্মা ফিলসফি জেনেছিল। তো আমি এসব জায়গা যখন পড়লাম একবার বিশ্বাস হলো না। তারপরে এতে আমি রিসার্চ চালু করলাম, আর অনেকগুলো বই পেলাম, অনেকগুলো স্ক্রিপচার পেলাম যেখানে এটা বর্ণন আছে। জিনিসটা কি হয়েছে, এইটা তো জিসাসের একটা গল্প আছে, এইরকম আমার কাছে কম করে 100 গল্প আছে, কমসে কম। স্যার, মানে আপনি মূলত প্রকৃতি এবং আধ্যাত্মিকতা এই দুটো ব্লেন্ডে কাজ করছেন, কিন্তু এটা তো সাধারণ নয়। সাধারণের পথ থেকে বেরিয়ে আপনি যে গবেষণা, তারপর লেখালেখির মধ্যে আপনি নিজেকে ব্রত রেখেছেন, সেক্ষেত্রে আপনার কবে মনে হলো যে এটাই আপনার জীবনে চলার পথ? দেখুন, এটার জন্য আমাকে আপনার মনের কথাটা বলতে হবে। আমাকে ঈশ্বর এক জন্মে 5 জন্ম আমাকে দিয়েছে। আর যখন আমি ঈশ্বরের সঙ্গে কথা বলি যে কি এটা কি কমপ্লেক্স লাইফ আছে, এক চাকরি করতাম, তারপরে আমাকে বিজনেসে জিরো থেকে একদম হিরো বানিয়ে দিল। তারপরে গ্রিনিংয়ে আমি একটা গাছের নাম জানতাম না, আজ থেকে 25 বছর আগে আমাকে এখানে নিয়ে গেল যে ভারতে সব থেকে বড় গার্ডেন সেন্টার হয়ে গেল। আমি ভারতে 200 রকমের পাম ইন্ট্রোডিউস করে দিলাম, আমি 4টে বই লিখে দিলাম। তারপরে স্পিরিচুয়ালিজমে আমি ব্রহ্মকুমারীর সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলাম, আর স্পিরিচুয়ালিজমে যে একদম বটম লেভেল যেতে পারি, ঈশ্বর আমাকে সেখানে নিয়ে গেল। আর এই যে রিসার্চ, ইতিহাসের রিসার্চ, এটা ইতিহাসের রিসার্চ নয়, এটা সিভিলাইজেশনের রিসার্চ, এটা আমাদের অ্যানসেস্ট্রির রিসার্চ। যাক, এত সব করলাম, তো আমি যখন মেডিটেশনে বসি, আমার মেডিটেশন হচ্ছে আমি ঈশ্বরের সঙ্গে কনভার্স করি। ঈশ্বর মানে একটা ডিভিনিটি। আমি একটা
consciousness achi, there is a superior consciousness. So I communicate with that consciousness. তো তখন আমি when I thank that consciousness, তখন উত্তর আসে যে এইসব যে এক্সপিরিয়েন্স তোমাকে লাইফের যে করানো হচ্ছে এটা তোমার জন্য নয়, এটা তোমাকে সবার সঙ্গে শেয়ার করার জন্য। তার জন্যেই আমি এটাকে খুব সিরিয়াসলি নিই যে এটা আমার রেসপন্সিবিলিটি আছে, এটা আমার শুধু রিসার্চ বা স্টাডি নয়, নট দ্য সেলফ এনরিচমেন্ট, দ্যাট ইজ ফর দ্য সোসাইটি, ফর দ্য পিপল। একদমই তো তাই, এই সমাজের মোটিভ জন্য। থেকেই হুম। আমি আগে বাড়ছি। সমাজের কথা ভেবে কজন এমনভাবে এগিয়ে আসতে পারে। তবে তার থেকে এটাও জানবো, এই যে আপনি বললেন গ্রিন মলের কথা, এত বড় একটা গার্ডেন সেন্টার, এরকম তো অনেক গার্ডেন সেন্টার আমাদের শহরেই রয়েছে, শহর কলকাতাতে। আপনার গার্ডেন সেন্টারটা আর পাঁচজনের থেকে যে আলাদা, সেটা আপনি কিভাবে মানুষের সামনে তুলে ধরবেন? আসলে গ্রিন মল একটা অন্য গার্ডেন সেন্টার বা নার্সারির মতন বা মলের মতন নয়, এটা একটা স্পিরিচুয়াল স্পেস, এটা একটা তপভূমি। যখন আজ থেকে 25 বছর আগে এখানে কিছু ছিল না, ওই জায়গাটা ধানের মাঠ ছিল, জলা জায়গা ছিল, 3 ফুট ডিপ ছিল। তখন এখানে একটা বুদ্ধিস্ট মঙ্ক, উনি এসে এখানে মেডিটেশন করলেন, আর উনি বললেন যে এই জায়গার নাম আপনি কেতুমতি রাখুন। কেতুমতি, আমি তো জীবনে প্রথম শুনেছিলাম কেতুমতি। তো কেতুমতি হলো, উনি আমাকে বললেন, আর তারপরে উনি আমাকে বইও পাঠালেন। কেতুমতি হচ্ছে যেখানে নেক্সট বুদ্ধা হবে 2500 বছর পরে নেক্সট বুদ্ধা ইমার্জ হবে, সেই জায়গার নাম। তারপরে এখানে ব্রহ্মকুমারী আশ্রম তৈরি হলো, আর ব্রহ্মকুমারীতে আমাদের সিনিয়র দাদিজ, ব্রাদার্স সবাই আসলো। 18 বছর এখানে ব্রহ্মকুমারী আশ্রম চললো। ওইখানে আমি একটা ঋষির মতন থাকি, ফ্যামিলি ছেড়ে, শহর ছেড়ে, দুনিয়ার সব আকর্ষণ ছেড়ে আমি ওইখানে থাকি, একদম সাত্ত্বিক লাইফ। আমাদের ক্যাম্পাসে স্মোকিং, ড্রিঙ্কিং, ননভেজ কোনো কিছু অ্যালাউ নয়। এটা একটা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার আছে। আর ওইখানে সবসময় মা প্রকৃতির বন্দনা, এই গানগুলো গুঞ্জে। এই একটা দুটো অ্যালবাম আছে যেটাতে 12টা প্রকৃতির উপরে গান আছে। আজ পর্যন্ত সারা পৃথিবী থেকে এইটা তৈরি করেনি। আর এই গানগুলো শুধু হাওয়ায় বাজে না, ওইখানে মা প্রকৃতির স্থাপনা করা হয়েছে, একটা মাটি মূর্তি আছে, আর ওতে কি ভাইব্রেশন আছে। আপনারা ওইখানেকার হরিয়ালি দেখলে, গাছপালা দেখলে আপনি বুঝতে পারবেন ওইখানেকার ভাইব্রেশন। আমি আপনাকে ইনভাইট করে আসুন, ওইখানে দেখুন। শুধু আমি কেন, আপনারা যারা টিভির পর্দায় দেখছেন, আপনারাও আসুন গ্রিন মলে। স্যারের যে সৃষ্টি সবার থেকে আলাদা, বুঝতেই পারছেন। তবে চলতে চলতে তো একটু থামতে হয়, তাই একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর ফিরছি সকালের জলসা অনুষ্ঠানে। সঙ্গে শ্বেতা এবং সঙ্গে আমাদের গ্রিন গুরু শ্রী দীনেশ রাওয়াত মহাশয়। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন, যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা, যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম একটা বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সঙ্গে রয়েছেন গ্রিন গুরু শ্রী দীনেশ রাওয়াত স্যার। স্যার, আপনার যে গবেষণা গ্লোরিজ অফ ইন্ডিয়া, সেখানে আপনি এমন কি তথ্য মানুষকে জানাতে চান যেটা আমরা জানি না? আপনি যদি একটু আমাদের দর্শক বন্ধুদের বলেন। সব থেকে বড় জিনিস হচ্ছে যে ইতিহাসে আমরা যা যা পড়েছি, যা যা আমাদের কনসিয়াসনেসে আছে, সব একদম মিথ্যে আছে। ইটস অল ফ্যাব্রিকেটেড। খুব বড় ফ্রড হয়েছে আমাদের সঙ্গে। ভারতের লোকদের সঙ্গে তো ডাবল ফ্রড হয়েছে, আর সারা পৃথিবীর লোকের সঙ্গে ফ্রড হয়েছে। এর মধ্যে আমরা তো ছোট মোটো শুনে থাকি যে ভারতের ইতিহাস ফ্যাব্রিকেটেড আছে,
আকবরকে গ্লোরিফাই করেছে, মহারানা প্রতাপকে দেখায়নি, নেতাজি সুভাষ বোসকে লুকিয়ে দিয়েছে। এসব ছোট ছোট ঘটনা। বড় বড় ঘটনা হচ্ছে যে আমরা পড়েছি যে আমরা আরিয়ান আছি, নর্থ ইন্ডিয়ানস আরিয়ান, আমরা সাউথ সেন্ট্রাল এশিয়া থেকে এসেছি, এখানে দ্রাবিডিয়ানসরা বাস করত, তাদের আমরা সাউথের দিকে ঠেলে দিয়েছি আর আমরা রুল করছি। ফলস, 100% ফলস। আমরা এইটা জানি যে ডারউইনিয়ান থিওরি অফ ইভলিউশন, যে আমরা সিঙ্গেল সেল অ্যামিবা থেকে মাল্টিপ্লাই হতে হতে ডেভেলপ হতে হতে আজকে আমরা মানুষ হয়ে গেছি। এটাই তো জানি যে আমরা আগে রেপটাইল হলাম, অ্যানিমালস হলাম, বার্ডস হলাম, পাখি হলাম, আর হনুমান হলাম, বনমানুষ হলাম, মাঙ্কি হলাম, আর আস্তে আস্তে আমরা ডেভেলপ হয়ে হিউম্যান বিং হয়ে গেছি। হোয়াট ননসেন্স! হ্যাঁ, এইটা আমরা শিখে নিয়েছি, বুঝে নিয়েছি। এইসব যদি এরকম ডেভেলপমেন্ট হয়েছে তো এই কনসিয়াসনেসটা কি এরকমই আছে? ইমোশন অফ লাভ, সিম্প্যাথি, ফিলিং, এই অ্যাঙ্গার, এইসব কি এমনি এসে গেছে? এইসব বায়োলজিক্যাল ডেভেলপমেন্টে এসে গেছে? তো এইসব জিনিস আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আর আমরা এত বুদ্ধিমান আছি, তার মধ্যে আমরা কত বোকা আছি সেটাও আমাদের বুঝে নেওয়া দরকার আছে। সেসব কি করে মেনে নিয়েছি? কি করে আমরা মেনে নিলাম যে আমাদের অ্যানসেস্টার্স এপস আছে, মাঙ্কি আছে, বনমানুষ ছিল? এটা আমরা কি করে মেনে নিই? আমরা জানি না আমাদের অ্যানসেস্টার কে আছে, ঋষি মুনি, দেবী দেবতা, এরা আমাদের অ্যানসেস্টার্স আছে, আমরা জানি না। তবু আমরা ওইটা পড়ে আসছি, এখনো আমাদের ছেলে মেয়েদের ওটাই শেখাচ্ছি। তারপরে আমাদের এইটা বোঝানো হলো যে পৃথিবী কি করে তৈরি হলো, ব্রহ্মাণ্ড কি করে তৈরি হলো। তো আগে কিছুই ছিল না, কোটি কোটি বছর আগে কোনো কিছুই ছিল না। আরে কোটি কোটি বছর আগে তোমরা কি করে রিসার্চ করে পেলে ভাই? তো কোটি কোটি বছর আগে কিছুই ছিল না, একটা কিছু নেই থেকে একটা গ্যাসেস বেলুন তৈরি হলো, আর তারপরে এত বড় এত পাওয়ারফুল বেলুন তৈরি হয়ে গেল, আর ওইটা ফেটে গেল, তারপরে পুরো আগের গোলা তৈরি হলো, আর ওইটা থেকে অংশ কেটে 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 এই গ্রহ নক্ষত্র পৃথিবী হলো, আর মেন গোলাটা সূর্য হয়ে আছে। কি করে আমরা মেনে নিই? হ্যাঁ, তো এইভাবে এতে অনেকগুলো ফ্যাব্রিকেশন আছে। তো এইগুলোকে আগে আমি রিসার্চ করলাম যে এইসবে কি তথ্য আছে, আর এইসবে ডিপ গিয়ে আমার অ্যাংজাইটি আরো বাড়লো যে এইসব করতে হলো কেন ওদের বলতে হলো যে সংস্কৃত যেটা আছে সেটা ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের ব্রাঞ্চ আছে, কেন ওরা মানলো না যে সংস্কৃত সমস্ত ভাষার মাদার আছে? তো এরকম অনেক কোনো যখন এই যে আপনার যে গবেষণা এবং আপনার যে লেখা, এই আজকের প্রজন্ম যারা শুনছে হয়তো আপনাকে, তারা কিভাবে আপনার এই সব তথ্যের কাছে পৌঁছবে? তাদের ডিজিটালি প্রেজেন্স বা কিভাবে আপনার কাছে পৌঁছবে? এর জন্য আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, gloriesofindia.info, আর আমার ইউটিউব ভিডিও আমি চালু করছি। আমার রিসার্চের উপরে টাইম হয় না, আর আমি প্রায় 10টা থেকে 15টা বই লিখছি। কেন? আমাদের একটা খুব বড় প্রবলেম আছে। প্রবলেম কি আছে? প্রবলেমটা যেটা আছে যে আমাদের যে গ্লোরিয়াস পাস্ট ছিল ওইটাকে ওয়েস্টার্ন ন্যারেটিভ পুরো লুকিয়ে দিয়েছিল, আর ওরা চায় না যে এটাকে আবার ইমার্জ করতে হয়। তো আমার যে জিনিসগুলো আছে এটা ইউটিউব প্রমোট করতে দিবে না, ফেসবুক প্রমোট করতে দিবে না। কেন? উইকিপিডিয়াতে ওরা আর কিছু লিখে রেখেছে, মেসোপোটামিয়াম সিভিলাইজেশন লিখে রেখেছে, ওল্ডেস্ট সিভিলাইজেশন লিখে রেখেছে, ইজিপ্টকে গ্লোরিফাই করে রেখেছে। তো ওরা এখন আমার কথাগুলোকে ও করবে না। তো আমার জন্য এটা খুবই কঠিন পাথ আছে। কেন? যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সব ওয়েস্টার্ন কন্ট্রোলড আছে, যতগুলো ডিকশনারি আছে ওয়েস্টার্ন কন্ট্রোলড আছে, যতগুলো এনসাইক্লোপিডিয়া আছে সব ওয়েস্টার্ন কন্ট্রোলড আছে, যতগুলো এনজিওস আছে ওয়েস্টার্ন কন্ট্রোলড আছে, যতগুলো ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল আছে, CNN, BBC, ফক্স নিউজ, সব ওয়েস্টার্ন কন্ট্রোলড আছে, হিস্টোরি, ন্যাশনাল জিওগ্রাফিক, সব ওদের কন্ট্রোলে আছে। তো ওরা আমাদের এই ন্যারেটিভটাকে উঠতে দিবে না।
তার জন্য আমার জন্য খুবই দরকার আছে যে বই লিখি, বইটাকে কেউ আটকাতে পারবে না, ইউটিউব ভিডিওকে আটকে দিতে পারবে। এরকম অনেক আছে, আমি এখন এক্সাম্পল দিতে চাইছি না। আমার ওয়েবসাইটও আগে অনেকবার হ্যাক করা হয়েছে, কিন্তু ঠিক আছে, আমি নিজের চেষ্টাতে যত এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো নিয়ে যাব। তারপরে এই কাজটা আপনাদের আছে, আপনারা এটাকে একদম, তুলুন। অবশ্যই। দেখুন, আমি আমার কাজ করছি, হুম, হ্যাঁ, আপনি একটা রাঁধুনিকে এক্সপেক্ট করতে পারেন না যে ও পুরো পার্টিটাকে একটা সামলাবে। আমি রাঁধুনির কাজ করছি, আপনারা করুন, আপনারা প্রেস মিডিয়া, এটা তো আপনাদের কাজ, আপনারা করুন। স্যার, যারা আপনাকে দেখছে, অনেক এই প্রজন্মের মানুষজন আপনাকে দেখছে, তাদের জন্য আপনি কি বার্তা দিতে চান অনুষ্ঠানের শেষে যেতে যেতে? তাদের পথ একটু কঠিন আছে, তাদের একটু আমাদের মাথার যে প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে, এই যে আমাদের থিঙ্কিং সিস্টেমটা তৈরি করে দেওয়া হয়েছে, কি আমাদের পূর্ব ছিল এপস, মাঙ্কিজ, ইংলিশ খুব ভালো আছে, ওয়েস্টার্ন থিঙ্কিং খুব ভালো আছে, এইসব কিন্তু ফ্রড হয়েছে। আমাদের যে এডুকেশন সিস্টেম যে তৈরি করা হয়েছে, এটা 1835 থেকে চালু হয়েছে। লর্ড ম্যাককাউলে সারা ভারত ঘুরে স্টাডি করলো যে ভারত খুবই অ্যাডভান্স দেশ আছে, মানে 1835 অবধি আমরা অনেক অ্যাডভান্স ছিলাম। আর ও রিসার্চ করে বলল যে ভারতের লোকদের মেন্টাল ব্রেন ওয়াশ করতে হবে, সংস্কৃতটাকে বন্ধ করে দিতে হবে, গুরুকুলগুলোকে বন্ধ করে দিতে হবে, আর তারপরে একটা এডুকেশন সিস্টেম তৈরি করা হবে যেটাতে ওই ক্লাস 1, 2, 3, 4 থাকবে, যেখানে তৈরি করা হবে বুদ্ধিজীবী লোক নয়, ওইখানে তৈরি করা হবে ক্লার্ক, আয়া, ড্রাইভার, সার্ভেন্ট, লেবারার্স, সিপাহী, এইগুলো তৈরি করা হবে। আর ওই এডুকেশন সিস্টেম আমরা পড়ছি, ওতেই আমরা ডিস্টিংশন নিয়ে আসার চেষ্টা করছি, ফার্স্ট ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি। একটা কথা আছে, if we are running on a wrong path, it doesn't matter how fast we run. আমরা তো আগে আমাদের এই যে থিঙ্কিং প্যাটার্নটা আছে, এটাকে ওয়েট করুন, অ্যানালাইজ করুন। আমরা আসলে অনেক অ্যাডভান্স ছিলাম, এত অ্যাডভান্স ছিলাম যে তার আজকে আমরা কল্পনাও করতে পারি না। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে 2500 বছর আগে আমরা শুনেছি যে গ্রিক ফিলসফার্স, অ্যাস্ট্রোলজার্স, ওরা ডিসকভার করলো যে পৃথিবী গোল আছে। বলুন, আমাদের এই সাবজেক্ট 5000 বছর আগে নাম ছিল ভূগোল। তখন আমরা বলতাম পৃথিবীকে জগৎ, জগ জিসমে গতি হ্যাঁ। তখন আমরা জানতাম যে সূর্য থেকে পৃথিবীর ডিস্টেন্স কত আছে, তখন আমরা জানতাম যে সূর্যের চারিদিকে নবগ্রহ ঘুরছে। আমরা কত অ্যাডভান্স ছিলাম, কোথায় ওই জ্ঞান, আর কোথায় 2500 বছর পৃথিবী গোল হয়ে ওরা ডিসকভার করলো। তো মানে এটা কল্পনা করা যায় না, 1:millions আমরা এত অ্যাডভান্স ছিলাম। তো এটা আমাদের একটু ব্রেনটাকে, আমাদের যে ওয়েস্ট থেকে ব্রেন ওয়াশ করা আছে ওইটাকে বুঝতে হবে। তারপরে আমার গ্লোরিজ অফ ইন্ডিয়া ওয়েবসাইট আছে, যান আপনারা যান, gloriesofIndia.info। আমার ইউটিউব চ্যানেল আছে। তাহলে আমরা জানলাম যে লক্ষ্য যদি মহৎ হয়, হার না মানা মানসিকতার সঙ্গে থাকে এবং মনে যদি জেদ থাকে, তাহলে আপনাকে কেউই আটকাতে পারবে না, আপনি আপনার গন্তব্যে পৌঁছবেন। আজকে এমনই এক ব্যক্তিত্ব, এমন একজন অতিথিকে আমরা পেয়ে সমৃদ্ধ এবং সমাদৃত। স্যার, যেতে যেতে একটাই কথা বলবো যে আপনি যাতে আমাদের না ভোলেন, এবং আমরা অবশ্যই আপনার যে মানে কার্যসিদ্ধি শুভেচ্ছা জানিয়ে আপনার হাতে কিছু স্মৃতিস্মারক তুলে দেবো। আপনি আবারও আমাদের স্টুডিওতে আসবেন এবং অনেক অনেক শুভেচ্ছা স্যার। আর আপনারাও আসুন গ্রিড মলে, আমি যেটা বললাম এটা একটা তপভূমি আছে, আসুন। অবশ্যই। আমাদের চ্যানেল ভিশনের তরফ থেকে ছোট্ট একটা উপহার স্যারের আমি তুলে দেবো স্যারের কাছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে আজকে আসি, সকলে ভালো থাকুন, ভালো রাখুন সকলকে। আজকে আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্বেতা। নমস্কার।